স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কে ভিন্ন উদ্দেশ্য দেখছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধিতাকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি। করোনার প্রকোপের মধ্যে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অনেকে আক্রান্ত হচ্ছে দুই ভাইরাসেই, দেখা দিচ্ছে নানা জটিলতা। চট্টগ্রামে 2 নবজাতকের মরদেহ উদ্ধার। বাগেরহাটে 17 দিনে শিশু হত্যার ঘটনায় মায়ের দায় স্বীকার। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধিতাকারীদের জঙ্গি ও উগ্রবাদী আখ্যা দিয়ে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন মাহবুবুল আলম হানিফ। এদিকে মামুনুল ফয়জুলের গ্রেপ্তার সহ 7 দফা দাবিতে 1 ডিসেম্বর সারা দেশে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পুরান ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে হেফাজতে ইসলামের কতিপয় নেতার বক্তব্য ও বিবৃতি নিয়ে উত্তাপ রাজপথে। শনিবার বিকেলে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ সহ 7 দফা দাবি দিয়েছে তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রতিষ্ঠিত করব। আজকের এই সমাবেশের 70-80 ভাগ কিন্তু নতুন প্রজন্মের, তারাও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি এত শ্রদ্ধাশীল হয়ে এই করোনার ভয় উপেক্ষা করে এখানে চলে এসেছে। আমি একজন বয়স্ক মানুষ, করোনার ভয় উপেক্ষা করে চলে আসছি। ভাস্কর্যকে মূর্তি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে মনে করে আওয়ামী লীগ। অনলাইন ব্রিফিংয়ে দেশবাসীকে ধর্ম ব্যবসায়ীদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন ওবায়দুল কাদের। অন্য কোনো পথ না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা শেখ হাসিনা সরকার কঠোর হস্তে দমন করবে। জনগণের শান্তি এবং স্বস্তি বিনষ্টে যে কোনো অপচেষ্টা করলে সরকার জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে। দেশের মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। দলের আরেক নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, শাপলা চত্বরের জমায়েতের ভয় দেখিয়ে কোনো কাজ হবে না, বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। আপনারা বড় বেশি ইসলামপ্রিয় হয়ে গেছেন, আপনারা বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে আপনারা এই ধরনের একটা হুজ্জুকে তুলে কথাবার্তা বলে মাঠ গরম করার কথাবার্তা বলে যাচ্ছেন, উগ্র কথাবার্তা বলে যাচ্ছেন, জঙ্গি টাইপের কথা বলছেন। এটা আলেমুল আমাদের ভাষা হতে পারে না, এটা ইসলামের ধারক বাহকের ভাষা হতে পারে না, এটা সন্ত্রাসী উগ্রবাদীদের ভাষা। এই ভাষা জনগণ বরদাস্ত করবে না। মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য বরদাস্ত করা হবে না। ধর্মীয় সহনশীলতা নষ্টের চেষ্টা করলে জনগণ রুখে দাঁড়াবে বলে সতর্ক করেছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25 পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন প্রত্যাশী 105 জনের মধ্য থেকে যাচাই বাছাই শেষে 25 জন প্রার্থী চূড়ান্ত করা হয়। রংপুর বিভাগে 5, রাজশাহীতে 4, খুলনায় 3, বরিশালে 4, ঢাকায় 3, ময়মনসিংহে 2, সিলেটে 3 ও চট্টগ্রাম বিভাগের 1 পৌরসভায় নৌকার প্রার্থীর নাম ঘোষণা শেষে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। গত 4 দিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমার কার্যক্রম চলে। শুক্রবার ছিল শেষ দিন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ 1 ডিসেম্বর, বাছাই 3 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার 10 ডিসেম্বর এবং ভোটগ্রহণ 28 ডিসেম্বর। সব পৌরসভায় ভোটগ্রহণ হবে ইভিএমে। ঘুষ দিয়েই সব রফা দফা করত গোল্ডেন মনির। হাজার নয়, লাখ বা কোটি টাকার অঙ্কে ঘুষ দিত সে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 2 শীর্ষ কর্মকর্তাকে ঘুষ দিয়ে বাগিয়ে নিয়েছে একের পর এক প্লট।
রিমান্ডে এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে মনির। গোয়েন্দারা বলছেন, গণপূর্ত মন্ত্রণালয় ও এর সহযোগী সব প্রতিষ্ঠানের প্রভাবশালীদের নাম আসছে তদন্তে, প্রমাণ মিললেই নেওয়া হবে ব্যবস্থা। বিপণন কর্মী হিসেবে কর্মজীবন শুরু, এরপর স্বর্ণ চোরাচালান, শুল্ক ফাঁকির গাড়ি কেনা বেচা, প্লট ফ্ল্যাট হাত বদলের বাণিজ্য। খুব অল্প সময়েই হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান গোল্ডেন মনির। অবশেষে অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে ২১ নভেম্বর গ্রেপ্তার হন গোল্ডেন মনির। অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা হয় তার বিরুদ্ধে। ৩ মামলায় মনিরকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন তিনি। গোয়েন্দারা বলছেন, মনির মূলত স্বর্ণ ও গাড়ির চোরাচালান, জমি ও ফ্ল্যাটের অবৈধ ব্যবসায় জড়িত। এসব কাজে তিনি বাগিয়ে নেন ঘুষের মাধ্যমে। জমি ও ফ্ল্যাটের জন্য সখ্যতা গড়ে তুলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজুকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। লাখ থেকে কোটি টাকায় ঘুষ দেন প্রতিটি কাজের জন্য। আর স্বর্ণ ও গাড়ির শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনেন কাস্টমস কর্মকর্তাদের হাত করে। অবৈধভাবে সে বিভিন্ন সংস্থার লোককে, সংস্থা মানে বিশেষ করে রাজুকের অনেক জায়গায় হয়তো সে ঘুষ বা এই ধরনের লেনদেন করেছে। তো বিশেষ করে দুদক বা অন্য কোনো জায়গায় হয়তো আমরা সরবরাহ করব বা শেয়ার করব, যাতে এগুলো আরও অন্যান্য ব্যবস্থা নিতে পারে। গোয়েন্দারা বলছেন, মনির অতীতে স্বর্ণ চোরাচালান করলেও এখন তার ঝোঁক জমি ও গাড়ি ব্যবসায়। উত্তরা, পূর্বাচল, বাড্ডা, কেরানীগঞ্জে আছে তার কমপক্ষে 50টি প্লট। সাধারণের যেখানে একটি জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে বছর পার হয়ে যায়, সেখানে মনির ঘুষ দিয়ে এসব করতেন মাত্র 15 দিনে। রাজুকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগসাজশে বিভিন্ন প্লট তার নামে বেনামে দখল করে বা সেগুলোকে কিনে নেয় এবং সেগুলো আবার বিক্রি করতো। এভাবেই তার উত্থান হয় বলে আমরা জানতে পারি তার কাছ থেকে। মনিরের অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের 3 মামলার তদন্ত শেষ করে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানাচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮ এবং নারী ৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৫৮০ জনের। ১১৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৪,০১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৯০৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৬২%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৬০,৬১৯ জনে। সুস্থ হয়েছেন আরও ২,২০৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৭৫,৮৮৫ জন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানী জুড়ে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নগরীর ৮টি স্থানে ৫৭ জনকে ১৩,৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অনেকের মাঝে মাস্ক সরবরাহ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তিনি বলেন, জরিমানা আদায়ের চেয়ে করোনা মোকাবিলায় বেশি জরুরি সচেতনতা বাড়ানো। কেউ বেরিয়েছেন মাস্ক ছাড়াই, অনেকে আবার ক্যামেরা দেখলেই পরে ফেলছেন মাস্ক। হোটেল কর্মীরা খাবার তৈরি করছেন মাস্ক না পরেই। ফুটপাতের দোকানগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ভিড় করে খাবার খাচ্ছে মানুষ। বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও অনেক সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকের মাস্ক থাকলেও মুখে না পরে রেখেছেন থুতনিতে, যাতে কোনো সুরক্ষাই পাওয়া যাচ্ছে না। মাস্ক ব্যবহারে সঠিক নিয়ম মানছেন না রাজধানীর অনেকেই। একবারে লাগে বাসাতে বাইরামু, আর এটা হাত দেওয়া যাইব না, খুইলার থুতনার মধ্যে বাজে রাখা যাইব না। প্রত্যেকটা লোকের কর্তব্য মাস্ক ব্যবহার করা, কিন্তু অনেকের মাস্ক ব্যবহার করা হচ্ছে না। করোনা রোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযানের ১২তম দিনেও ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র। শনিবার রাজধানীর মোহাম্মদপুর, বছিলা সহ ৮টি স্পটে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। সরকার আপনাদেরকে মাস্ক পরতে বাধ্য করতে বলা হয়েছে, আপনারা সেই আইনটা মান্য করেন। এই জন্য কিন্তু আমাদের অভিযান পরিচালনা করা এবং ক্ষেত্র বিশেষে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে। তারা যেন ব্যক্তি সচেতনভাবে যদি নাও হয়, অন্তত জরিমানার ভয়ে যেন তারা মাস্কটা পরিধান করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয়েছে অনেককে। ধোয়া উচিত। ভ্যাকসিন দেশের বাজারে আসার আগ পর্যন্ত মাস্ক ব্যবহারই করোনা প্রতিরোধে সবথেকে কার্যকর। শীতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা।
বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 মাসের ব্যবধানে দেশে ডেঙ্গু রোগী বেড়েছে 10 গুণ। একই সঙ্গে দেশে বাড়ছে করোনা সংক্রমণও। অনেকেই এখন একসঙ্গে আক্রান্ত হচ্ছেন 2 ভাইরাসেই। এতে দেখা দিচ্ছে নানা জটিলতা। ঢাকা শিশু হাসপাতাল অন্য রোগের বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি চালু করা হয়েছে 18 বেডের করোনা ইউনিট। এখানে ভর্তি শিশুদের 3 জন একই সঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত। অবস্থা গুরুতর হওয়ায় 2 জনকে নিতে হয়েছে আইসিইউতে। তাদের বয়স 3 বছরের কম। জ্বর বা অন্যান্য যে উপসর্গ এগুলো থাকছেই, সাথে কিছু ক্লিনিক্যাল কমপ্লিকেশন যেগুলো থাকছে, যেমন আপনার ব্লাড প্রেশার কমে যাওয়া, বিশেষ করে যেটা রেনাল ইনভলভমেন্ট, অর্থাৎ যে বাচ্চাটা মারা গেছে সে বাচ্চাটার আমরা দেখছি যে বাচ্চাটা কিন্তু রেনাল ইনভলভমেন্ট অর্থাৎ কিডনিতে তারা এফেক্ট করছে, মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, যার জন্য বাচ্চাগুলোর অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। দেশে গত 15 দিন ধরে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন শনাক্ত হচ্ছে 2000-এর বেশি। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। 2 মাস আগের তুলনায় এ মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে 10 গুণ। ফলে একই ব্যক্তির 2 ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। যাদের কোভিড হচ্ছে তাদের তো ইমিউনিটি এমনি উইক, প্লাস কোভিড রিলেটেড যে ট্রিটমেন্টগুলি ইউজ করা হয় তা তো ইমিউনিটি কিন্তু দুর্বল হয়ে যায়। তো এই পেশেন্টগুলোর যদি ডেঙ্গু হয় তাহলে সেটা কিন্তু ডাবল হিট। জ্বর হলে পরে আপনি কিন্তু শিওর না যে আপনার কোভিড না ডেঙ্গু প্রথম দিনে, অ্যাটলিস্ট প্রথম 1-2 দিনে। যে কনসার্ন ক্লিনিশিয়ান যদি খুব কেয়ারফুল না হয়, সাথে সাথে যদি ওই যে ডেঙ্গুর টেস্টটা না করে তাহলে কিন্তু মিস করার চান্স থাকে। করোনা ও ডেঙ্গু 2 রোগের ক্ষেত্রেই মূল উপসর্গ জ্বর। মূল উপসর্গ অনেকটা একই ধরনের হওয়ায় শনাক্ত করার ক্ষেত্রে দ্বিধায় পড়তে হচ্ছে। এতে বাড়ছে নানা জটিলতা, দেরি হচ্ছে সঠিক চিকিৎসা শুরু করতে। ডেঙ্গুতে প্রথম দিনেই অনেক জ্বর হবে, 103-4 ডিগ্রি জ্বর হতে পারে, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, গায়ে ব্যথা এবং ভমিটিং, এগুলো হচ্ছে ডেঙ্গুর ক্যারেক্টারিস্টিক্স। তো প্রথম দিকে ক্লিনিশিয়ান যদি এই দুইটা ডিফারেন্সিয়েট করতে পারে তাহলে কিন্তু সে সেগ্রিগেট করতে পারে ক্লিনিক্যালি কোনটা ডেঙ্গু কোনটা কোভিড। অবশ্যই খুব দ্রুত রোগ নির্ণয় করা যায়, র্যাপিড টেস্ট যেগুলো করা যায় সেটা ডেঙ্গু এবং কোভিডকে সেগ্রিগেট করতে হবে হাসপাতালকে, এবং হাসপাতালগুলোতে আলাদা ট্রায়াস থাকতে হবে, আলাদা ডেঙ্গু সেল থাকতে হবে, আলাদা কোভিড সেল থাকতে হবে। এটা করা খুব জরুরি। অবস্থা বিবেচনায় করোনা আক্রান্তদের জ্বর না কমলে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। জনাব আহমেদুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ডেঙ্গু রোগীও বাড়ছে, আবার অনেকেই দেখা যাচ্ছে যে দুটোতেই একসঙ্গে আক্রান্ত হচ্ছেন। তো এক্ষেত্রে দুটোতেই যখন একসাথে আক্রান্ত হচ্ছেন সেক্ষেত্রে কী ধরনের জটিলতা দেখা দিতে পারে, আর ঝুঁকির বিষয়টাও একটু জানতে চাই। হচ্ছে যে দুটো রোগেই যখন একজন আক্রান্ত হচ্ছে এটা হতেই পারে, কারণ হচ্ছে যে একটা হচ্ছে চেনা শত্রু, একটা হচ্ছে অচেনা শত্রু। আপনি একটা জ্বর নিয়ে যে কোনো হাসপাতালে গেলেন, ওখান থেকে কিন্তু আপনি কোভিডে সংক্রমিত হতে পারেন বা যে কোনোভাবে আপনি কোভিড আক্রান্ত হতে পারেন। এখন দুটো যদি হয়, এটা আমরা আগেও বলেছি যে এটা ডাবল হিট, এমনিতে দুটোই ভাইরাল ইলনেস, এবং একটার যেই প্রবলেমটা তৈরি করে কোভিডের চিকিৎসা এবং ডেঙ্গুর চিকিৎসাতে অনেক গুণগত পার্থক্য এবং চিকিৎসাগত পার্থক্য রয়েছে। যে কারণে ধরেন কোভিডের চিকিৎসায় আমরা মূলত ইউজ করি ব্লাড থিনার, ক্লেক্সেন জাতীয় ইনজেকশন, যেটা ব্লাড থিনার হিসেবে কাজ করে, যেটা ডেঙ্গুতে কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। তার মানে ডেঙ্গুতে যদি আমি এই সমস্ত জিনিস ইউজ করি, পেশেন্টের এক্সেসিভ ব্লিডিং হওয়ার চান্স থাকে। সুতরাং এটা কিন্তু বোথ ওয়ে সোর্ড। একটা পেশেন্টের ডেঙ্গু এবং কোভিড যদি হয়, তার ক্ষেত্রে চিকিৎসা করাও কিন্তু খুব ডিফিকাল্ট একটি বিষয়। তো যে কারণে এখন আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে। প্রথম থেকে আমি বলে আসছি বা আমরা বলছি যে আমাদের প্রিভেনশনের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এই যে জনস্বাস্থ্যের যে বড় একটা ঝুঁকি, এতদিন ধরেন কোভিডের একটি প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, তার উপরে এখন ডেঙ্গুর যে আক্রমণ, যে সাঁড়াশি আক্রমণ বেড়ে যাচ্ছে, এতে আমাদের জনসাধারণের জন্য কিন্তু একটি বিপজ্জনক বিষয় হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। করোনা এবং ডেঙ্গুর মূল উপসর্গগুলো তো প্রায় একই, কোনো মৌলিক পার্থক্য কি আছে? মৌলিক পার্থক্য তো কিছু রয়েছেই, যেটা ক্লিনিশিয়ানরা বুঝতে পারবেন এবং সেগ্রিগেট করতে পারবেন। প্রথম কথা হচ্ছে যদি দুটোই একসাথে হয় তাহলে কিন্তু আপনার এটা ডিফারেন্সিয়েট করা খুবই মুশকিল। যেমন ধরেন কারো অনেক বেশি জ্বর হচ্ছে, তার উপরে গলা ব্যথা, এবং কোভিডের সব উপসর্গ রয়েছে, কিন্তু জ্বর তো দুটোতেই হতে পারে, কোভিডেও হতে পারে, ডেঙ্গুতেও হতে পারে। সেই ক্ষেত্রে
যদি কোনো পেশেন্টের জ্বরের সঙ্গে সঙ্গে চিকিৎসকের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি তার চোখ লাল হয়ে যায়, চোখের পিছনে অনেক বেশি ব্যথা করে, প্রচণ্ড মাথা ব্যথা হয়, পেশেন্টের বমি বমি ভাব এবং গায়ে ব্যথাটা যদি তার কাশির সঙ্গে উপসর্গ হিসেবে আসে এবং তার যদি জ্বর না যেতে থাকে এবং ব্লাড প্রেশার ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হঠাৎ করে কমে যায়, তাহলে তাকে সাথে সাথে চিন্তা করতে হবে এই কোভিডের পাশাপাশি তার ডেঙ্গু হচ্ছে কিনা। সেই সময় তাকে কুইকলি ডেঙ্গুর যে পরীক্ষা রয়েছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, এগুলো করে ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট যে একটা পেশেন্টের দুটো রোগী একসঙ্গে হয়েছে কিনা এবং তাকে দেখতে হবে যে পেশেন্টের প্লেটলেটটি দ্রুত কমে যাচ্ছে কিনা এবং তার ব্লাড প্রেশারটি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে কিনা। এই ট্রিকি জিনিসগুলি যদি চিকিৎসক মাথায় রাখেন তাহলে পরে তিনি সেগ্রিগেট করতে পারবেন এবং একই রোগীর যদি কোভিড এবং ডেঙ্গু হয়ে থাকে তাহলে তাকে যথাযথ গুরুত্ব দিয়ে চিকিৎসা করতে পারলে তিনি জীবন বাঁচাতে সক্ষম হবেন। আরেকটি বিষয় একটু জানাবেন যে অনেক ক্ষেত্রে শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন, তো সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ কোনো পরিচর্যার দরকার আছে কিনা? যে বিষয়টি হচ্ছে শিশুদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই যে কোভিড সাধারণত উপসর্গহীন ভাবেই তার শরীরে থাকে। খুব কম ক্ষেত্রেই শিশুদের ক্ষেত্রে কোভিড মারাত্মক আকার ধারণ করে, কিছু কিছু ক্ষেত্রে খুব মারাত্মক আকার ধারণ করে, কিন্তু তাদের সাথে যদি আবার সুপার ইম্পোজ ডেঙ্গু হয়ে থাকে, যে কারণে বাচ্চাদেরও যেটুকু করা উচিত যে প্রিভেন্টিভ আসপেক্টে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের আসলে এই মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে যে জিনিসটা আমি খুব বিশেষ করে বলতে চাচ্ছি যে ডেঙ্গুর যে প্রভাবটা সেটা কিন্তু একটু লেট হলো এবারে। আমরা কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশনে ছিলাম, যেই সময়টাতে আমাদের ডেঙ্গু বেশি হয় সেই সময় কিন্তু হয়নি, বরং এখন লেট একটু বৃষ্টি হওয়াতে, যে শীত আসার আগে আগে যে বৃষ্টিটা হলো সেটা কিন্তু আমাদের জন্য বড় একটি ক্ষতিকর কাজ হয়ে গেছে। যে কারণে এই মশক নিধন বা মসকিটো ইরাডিকেশন, লার্ভিসাইড এবং মানুষজনকে সচেতন করা ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এটা কিন্তু সর্বাগ্রে করা খুবই জরুরি। কারণ দুটো জিনিস যখন একসাথে হবে, কোভিড এবং ডেঙ্গু, আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর প্রচণ্ড প্রেশার পড়বে এবং আমাদের মানুষজনের জন্য এটি অনেক বড় একটি ভয়াবহ বিপদ নিয়ে আসবে। জনাব আহমেদুল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুলনা নগরীতে মশা নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ায় বাড়ছে মশার উপদ্রব। দিনে রাতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। করোনা পরিস্থিতির মধ্যে এখন ডেঙ্গু আতঙ্কে উদ্বিগ্ন নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে মশা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে ক্রাশ কর্মসূচি। গত বছর অক্টোবরে খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। 2 মাসে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এডিস মশা। সে সময় খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হন 2095 জন এবং মারা যান 26 জন। এবারও একই আতঙ্কে নগরবাসী। বর্ষা মৌসুম এবং ড্রেন নির্মাণের কারণে 3 মাস ধরে নগরীতে মশা নিধন কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। এতে বেড়েছে মশার উৎপাত। করোনা এবং ডেঙ্গু দুটো নিয়েই বর্তমানে হচ্ছে কি আমাদের উদ্বেগের কারণ, এবং দুটোই হচ্ছে গিয়ে নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হচ্ছে এবং খুবই অতিষ্ঠের মধ্যে আমরা আছি। আমরা বেশ আতঙ্কিত যে আমরা এবছর আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের খুলনার অনেক লোক মারা যায় কিনা। স্বাস্থ্য বিভাগ বলছে মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তাই চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। যেহেতু 2-1 রোগী পাওয়া যাচ্ছে, সুতরাং সবাই আমরা সচেতন এবং কনসার্ন, এবং সবাইকে বলবো বিশেষ করে যারা জনসাধারণ আছে বাড়ির পরিবেশ পরিচ্ছন্নতা জানিয়ে ঠিকমতো রাখে। সিটি কর্পোরেশন বলছে মশার উপদ্রব কমাতে কয়েকদিন ধরে সব নালায় লার্ভাসাইড ছিটানো হয়েছে। এছাড়া প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে 2টি করে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন অভিযান চলছে। ডেঙ্গু আমাদের একটা মানে প্রাদায়ক হয়ে দাঁড়াইছে করোনার মধ্যে। ডেঙ্গুর জন্য আমরা কি করছি, সেই লিফলেট বিতরণ, মাইকিং এগুলো করে পাবলিককে সচেতনতা বৃদ্ধি করাচ্ছি। প্লাস এর সঙ্গে ডেঙ্গু যাতে না হয় সেজন্য কি হচ্ছে, কালো তেল, লার্ভিসাইড সকালে দিচ্ছি, বিকালে আমরা ফগিং করতেছি। চলতি বছর এ পর্যন্ত খুলনা বিভাগে 52 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ 8 মাসেও প্রণোদনা পায়নি। করোনায় এই পর্যন্ত মারা গেছেন 108 ডাক্তার সহ 130 স্বাস্থ্যকর্মী। তাই মৃত্যুর আতঙ্ক নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। কঠিন এই সময়ে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় আছে হতাশাও। করোনার দ্বিতীয় ঢেউয়ের আগেই পাওনা পরিশোধের দাবি চিকিৎসক সংগঠনগুলোর, না হলে ভেঙে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। প্রকোপের মধ্যেই বিশেষ বিসিএসে করোনা চিকিৎসায় যোগ দেন সাদিয়া। কাজ শুরু হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। করোনায় সংক্রমিতদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হন নিজেও। এরপর কেটেছে কয়েক মাস।
এখনও পাননি সরকারি প্রণোদনা ও ঝুঁকি ভাতা। ভীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এটা মানসিক চাপে ছিলাম নিজের জন্য, পাশাপাশি পরিবারের জন্য। এটা প্রণোদনা হচ্ছে উৎসাহের যোগানদাতা। আসলে এটা এখন আমরা প্রয়োজনের জন্য করছি, যা করছি আমরা এটা আমাদের দেশের জন্য প্রয়োজন। এদিকে করোনায় এরই মধ্যে 108 চিকিৎসক ও 22 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে, আক্রান্ত 8000-এরও বেশি। এই অবস্থায় ঘোষিত অর্থ সহায়তা না পেয়ে বিপাকে অনেকেই। করোনার জন্য যে ডিউটি করছি, আবার ফর্মও পূরণ করছি, কিন্তু আমরা টাকাটা হাতে পাইনি, ওটা পাইনি। আর ওই সম্পর্কে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে করোনা চিকিৎসা চালিয়েও প্রণোদনা না পাওয়ায় এখন তারা পড়েছে উদ্বেগে। তাদের মনোবল চাঙ্গা করতে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা আসার আগেই এ সমস্যার সুরাহা চাইছেন চিকিৎসক সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী নির্দেশমালা দেওয়ার পরেও, অর্থ মন্ত্রণালয় ছাড় করার পরেও কেন বিষয়টি আটকে রয়ে গেল? যত দ্রুত সম্ভব এটি দিতে পারবেন, তত দ্রুতই দ্বিতীয় দফায় এই করোনাকে মোকাবেলা করার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাদের মনোবল চাঙ্গা করে, তাদের সাহস নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নেবেন। মানসম্পন্ন পিপির যে সাপোর্ট এবং ওষুধ সার সরঞ্জামের সাপোর্ট এবং তাদের আবাসন থাকা খাওয়ার সাপোর্ট, এই জিনিসগুলো সাফিসিয়েন্টলি যদি সরকার নিশ্চিত না করে, তাহলে তারা এমনিতেই হতাশ, এবং পাশাপাশি যদি এগুলো সাপোর্ট না থাকলে আসলে এই সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। করোনায় মারা যাওয়া সিলেটের ওসমানী মেডিকেলের সহযোগী অধ্যাপক মঈনুদ্দিন আহমেদ ছাড়া আর কোনো চিকিৎসক প্রণোদনা পাননি এখনো। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বন্দর থানার নিমতলা খালপাড় থেকে 2 নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এসব মরদেহ কোথা থেকে এলো সেটি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। শনিবার বিকেলে নিমতলা খালপাড়ে কাগজ কুড়াচ্ছিলেন স্থানীয় এক শ্রমিক। এ সময় একটি কাগজের বাক্সে ওই 2 নবজাতকের মরদেহ দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে বাক্সটি খুলে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ বলছে, কারা এসব মরদেহ এখানে রেখে গেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এসব মরদেহ আইনানুগভাবে দাফন করার কথা জানিয়েছে তারা। ব্যস্ত এই সড়কের পাশে ফুটফুটে 2 নবজাতকের মরদেহ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাগেরহাটের মোরেলগঞ্জে 17 দিনের শিশু সোহানাকে পুকুরে ফেলে হত্যা করেছে তার মা। আদালতে দায় স্বীকার করে দেওয়া জবানবন্দিতে সে কথা জানিয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। তাদের ধারণা, বাবা মায়ের কলহের জেরে প্রাণ গেছে শিশুটির। এখন রিমান্ড জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উপাত্ত পর্যালোচনা করে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি চলছে। মোরেলগঞ্জের গাবতলা গ্রামে 15 নভেম্বর রাতে সুজন খানের বাড়ি থেকে উধাও হয় 17 দিনের শিশু সোহানা। এ ঘটনায় তার দাদা আলী হোসেন অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এর 2 দিন পর বাড়ির পাশের পুকুরে মেলে নবজাতকটির মরদেহ। সেদিনই সোহানার বাবা সুজন, চাচা রিপন ও ফুপা হাসিবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে প্রধান সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হন সুজন। পাঠানো হয় কারাগারে। 22 নভেম্বর তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এক পর্যায়ে শিশুটির মা শান্তা ও বাবা সুজনকে মুখোমুখি করা হলে সামনে আসে প্রকৃত ঘটনা। শিশুটির বাবারও একটি পূর্বে বিবাহ ছিল, তার একটি শিশু বাচ্চা আছে, এবং মায়েরও সে পূর্বের যে বিয়ে ছিল সেখানে একটি শিশু বাচ্চা আছে, দুটাই মেয়ে বাচ্চা। এখন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে হয়তো বা তিনি পূর্বের সংসারে ফেরত যাওয়ার কারণেই হোক, অথবা তার পুরুষ বাচ্চা ছেলে বাচ্চা না হওয়ার কারণেই হোক, তিনি বাচ্চাটিকে মেরে ফেলেছেন। বাগেরহাটের পুলিশ সুপার আরও জানিয়েছেন, শুক্রবার আদালতে 164 ধারায় জবানবন্দি দেন শিশুটির মা শান্তা। এতে তিনি সোহানাকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন। যেহেতু বাচ্চাটি তার বাবা এবং মায়ের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে, বাবা এবং মাকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করাটা যৌক্তিক। এই পরিপ্রেক্ষিতে আমরা শিশুটির মা এবং বাবাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটির মা তিনি স্বীকার করেন যে তিনি শিশুটিকে মেরে ফেলেছেন। শান্তার আদালতে দায় স্বীকার করে দেয়া জবানবন্দি ও সুজনের দেয়া তথ্য যাচাই বাছাই করে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জন্ডিস, রিকেট, নিউমোনিয়া, হার্টের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিল নবজাতকটি। চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না বাবা মায়ের কাছে, তাই তাকে ফেলে দেয়া হয় সেপটিক ট্যাঙ্কে।
শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা সোহাগ এ কথা স্বীকার করেছেন। এর আগে গত রাত 1টার দিকে সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে শিশুটির নানা নূর ইসলামের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন সোহাগ। বৃহস্পতিবার দুপুরে তাদের 15 দিন বয়সী সন্তান ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন সোহাগ। পরে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় নবজাতকের মরদেহ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শিশুটির বাবা মাকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। পুলিশ জানিয়েছে, দুপুরে পিরোজপুর থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের বাসটি টুঙ্গিপাড়ার মালেকের বাজার এলাকায় ইঞ্জিন চালিত একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হন। এতে আহত অন্তত 20 জনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোলা পরিবহনের বাস ঢাকায় যাচ্ছিল পিরোজপুর থেকে। সেই বাসটায় মালেক বাজারের এখানে কালভার্টের এখানে নিয়ন্ত্রণ হারায় খালে পড়ে যায়। তো এটা স্থানীয়ভাবে যেটা আমরা জানতে পেরেছি যে একটা ভ্যানকে বাঁচাতে যে সে দুর্ঘটনায় পতিত হয়। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্র ও গুজবের পথ বেছে নেওয়া প্রতিপক্ষের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে রাজধানীর তথ্য ভবনে প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সব সূচকেই ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ। দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু এই বিষয়গুলো আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষরা স্বীকার করতে চায় না। পরে বিএনপির রাজনৈতিক কৌশল প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা যখন রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মৌলবাদকে উস্কে দেয়, তখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়, গুজবের পথ বেছে নেয়। তাই এই মৌলবাদকে উস্কে দেওয়া, ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া, গুজবের পথ বেছে নেওয়া যারা নিচ্ছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে আমাদেরকে, এবং গণমাধ্যমকেও এই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রেখে সোচ্চার হওয়ার অনুরোধ জানাই আপনাদের সবাইকে। রোহিঙ্গাদের জন্য সম্ভাবনার ক্ষেত্র হতে পারে ভাষাঞ্চর। উর্বর জমিতে চাষাবাদ সহ অর্থনৈতিকভাবে নিজেদের সক্ষমতা তৈরির সুযোগ রাখা হয়েছে সেখানে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে 3 বাহিনী। মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সহজ করতে তৈরি হচ্ছে জেটি। তারপরও দাতারা নিজ স্বার্থেই রোহিঙ্গা স্থানান্তরের বিরোধিতা করছে বলে মত বিশেষজ্ঞদের। সন্দ্বীপ থেকে প্রকল্প এলাকার দূরত্ব 4.5 নটিক্যাল মাইল। যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। এছাড়া জাহাঙ্গীর চর থেকে 11, হাতিয়া থেকে 13, নোয়াখালী থেকে 21 এবং চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট থেকে মাত্র 28 নটিক্যাল মাইল দূরে অবস্থান দ্বীপটির। যোগাযোগের জন্য আছে পরিকল্পিত ব্যবস্থা। তারপরও দাতারা কেন রোহিঙ্গা স্থানান্তরে আপত্তি জানাচ্ছেন, তার উত্তর খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সরজমিনে ভাষাঞ্চল পরিদর্শনে আসা দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও গবেষণা দলের প্রতিনিধিরা। তারা যাচাই করেছেন কক্সবাজার আশ্রয় শিবিরের সঙ্গে এখানকার পার্থক্য। এ প্রকল্পে শুধু অবকাঠামো নয়, রোহিঙ্গাদের জীবিকার জন্য রাখা হয়েছে ব্যবস্থাও। পাইলট প্রকল্প হিসেবে পালন করা হচ্ছে 6000 মহিষ, কয়েকশো ভেড়া ও হাঁস মুরগি। নানা ফল ও ফসলের আবাদ করছেন নৌবাহিনীর সদস্যরা। চাষের জন্য আছে পুকুর। ক্ষুদ্র কুটির শিল্প প্রকল্পেও যুক্ত হতে পারে রোহিঙ্গারা। স্কুল কলেজের যে ব্যবস্থাটা করা হচ্ছে পর্যায়ক্রমে, সেখানে দক্ষ আমি মনে করি যে রোহিঙ্গা নাগরিক তৈরি হবে, কারণ তাদেরকেও তো সাস্টেন করতে হবে। তারা তো এভাবে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবে না। জীববৈচিত্র্য এখানে যেই ধরনের স্থাপনা করা হচ্ছে, সকল ধরনের নাগরিক সুবিধা এখানে দেওয়া আছে। স্যান্ডের ভিতরে মিঠা পানি আছে। এই মিঠা পানি আপনি টিউবওয়েল যদি করেন, সাং করেন এখানে, তাহলে এই মিঠা পানিটা উঠাতে হবে। জাতিসংঘ প্রতিনিধি এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনের অফিসের জন্য রাখা হয়েছে আলাদা ভবন। খাদ্য মজুদের জন্য 3টি সুরক্ষিত ওয়্যারহাউস। এসব গুদামে 1 লাখ মানুষের 3 মাসের খাবার মজুদ রাখা যাবে। স্বাস্থ্য সেবায় আছে 2টি
20 শয্যার হাসপাতাল, 4টি কমিউনিটি ক্লিনিক। দাতাদের এই যে একটা তাদের যে নিজস্ব স্বার্থের কারণে রোহিঙ্গাদের স্বার্থটা যে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাতাদের সে বুঝতে হবে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় রয়েছে সিসি ক্যামেরার আওতায়। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে শুধুমাত্র সিসিটিভি দিয়েই ঘেরাও করা হয়নি। পুলিশ প্রশাসনের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও এই নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করবেন। সাথে থাকবে কোস্টগার্ডের বাহিনীর সদস্যরাও। তারপরও কেন কাঁটাতারের বেড়ায় ঘেরা, সে প্রশ্নের উত্তর দিলেন প্রকল্প পরিচালক। এটা আসলে কারাগারও না, এটা একটা বাসস্থান অবস্থান, যেখানে অন্যান্য দ্বীপ, সন্দ্বীপ এবং হাতিয়ার মতো একটা দ্বীপ, ও RRRC এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে ওরা অবস্থান করবে। ওদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু এই কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়েছে। এবং এখানে যেহেতু মহিষ থাকতেছে, গরু ছাগল আছে, যেন ঢুকতে না পারে। পরিদর্শনে আসা প্রতিনিধিদের মতে দেশের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা স্থানান্তরের বিকল্প নেই। আর আন্তর্জাতিক যে কোনো আশ্রয় শিবির থেকে উন্নত সুযোগ সুবিধা রাখা হয়েছে ভাসানচরে। তাই এই প্রশ্নে বিরোধিতা থেকে সরে আসতে দাতাদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। কয়েকদিন আগে বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বাকি অংশ আয়োজন অসম্ভব। কিন্তু লিগের আয়োজক সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এখনও হাল ছাড়ছেন না। বলেছেন, জানুয়ারিতে উইন্ডিজ সিরিজের পর লিগের বাকি অংশ আয়োজনের পরিকল্পনা তাদের। ঘরোয়ার পাশাপাশি চলছে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতিও। সুরক্ষা বলয় ও অন্যান্য প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ঢাকায় পৌঁছেছেন উইন্ডিজ ক্রিকেটের 2 কর্মকর্তা। প্রেসিডেন্ট কাপের পর টি-20 আসর, ঘরোয়া আয়োজনের মাঝেই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের বার্তা। উইন্ডিজ সিরিজের আগে বিসিবির সামনে চ্যালেঞ্জ সুরক্ষা বলয় নিশ্চিতের। সেই কাজে কতটা এগুলো স্বাগতিকেরা দেখার জন্য ঢাকায় উইন্ডিজ ক্রিকেট বোর্ডের 2 কর্মকর্তা আকশিমান সিং ও পালস লোয়ে। বাংলাদেশে 4 দিনের সফরে তারা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করবেন। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, সুরক্ষা বলয়ের উপর নির্ভর করছে ঢাকা প্রিমিয়ার লিগের ভাগ্য। 2 টুর্নামেন্টের অক্ষত সুরক্ষা বলয় এবার স্বপ্ন দেখাচ্ছে আরও বড় কিছু। প্রথম রাউন্ডের পর থমকে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করতে চায় সিসিডিএম। সেক্ষেত্রে বড় পরিসরে বড় ভূমিকা নিতে হবে ক্লাবগুলোকে। সেই মহাযজ্ঞ কিভাবে সম্পন্ন হবে, ক্লাব সহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সিসিডিএম। বায়ো বাবল, বায়ো সিকিউরিটি মেনটেন করে তাদেরকে সোনার করতে পারছি। সো যেহেতু যখন আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ হবে, সেখানে 12টা টিম হবে, কি কি অপশনস চিন্তা করা যায়, এটা নিয়ে আমার অলরেডি অন্যান্য বোর্ড ডিরেক্টরদের সাথে আলাপ হয়েছে। তবে উইন্ডিজ সিরিজ বিবেচনায় রাখলে জানুয়ারিতে ডিপিএল এর সম্ভাবনা নেই বললেই চলে। সিরিজ শেষে অসমাপ্ত লিগ শুরু হলে 1 বছরে 2 ডিপিএল আয়োজনের চ্যালেঞ্জ নিতে চায় সিসিডিএম। এই সিজনের মধ্যে কিন্তু আমাদের এটা করতে হবে। আনফরচুনেটলি গত সিজনেরটা আমরা চেষ্টা করছিলাম যে আরও আগে করা যায় নাকি, বাট ইন দ্য নেক্সট ফিউ মান্থস এটা নিয়ে আমরা আবার আলাপ করে উইল কিপ কমিউনিকেটিং টু দ্য ক্লাবস এন্ড দ্য প্লেয়ার্স। ডিপিএল এর দ্বিতীয় পর্ব শুরুর আগে বোর্ডের অপেক্ষা বিজ্ঞানের আশীর্বাদের জন্য। এরই মধ্যে ভ্যাকসিন এসে গেলে সেটি কাজে লাগানো হবে সুরক্ষা বলয় তৈরির প্রক্রিয়ায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হয়েছে 36তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। শেষ দিনে বালক বিভাগে দ্রুততম মানবী হয়ে আলো কেড়েছেন স্বপন ও রেখা। নানা অব্যবস্থাপনা থাকলেও আয়োজন সফল হয়েছে দাবি ফেডারেশনের। তরুণ অ্যাথলেটদের আর্থিক নিশ্চয়তা মিলেছে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। করোনা আতঙ্কের মাঝেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। সারা দেশের 500 অ্যাথলিট অংশ নেয় 36তম আসরে। দুদিনের এই আয়োজনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অব্যবস্থাপনা। করোনা পরীক্ষা ছাড়াই অংশগ্রহণ আর পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকার অভিযোগ অনেক অ্যাথলিট কর্মকর্তাদের। তবে গণমাধ্যমে ফেডারেশনের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হননি তারা। স্বাস্থ্যবিধি অনুসরণেও ঘাটতি দেখা গেছে। জোড়াতালি দেয়া অ্যাথলেটিক্স ট্র্যাক নিয়ে আপত্তির শেষ নেই। আমরা মোট 9 জন এসেছি, 9 জনের মধ্যে কাউরের কোনো খরচ দিইনি। তারপরেও আমরা নিজের টাকা খরচ করে আমরা এখানে খেলা খেলতে এসেছি। কোনো পার্টিসিপেট মানিও দেওয়া হচ্ছে না, আমরা নিজ খরচে এবং নিজের গার্জেন নিয়ে খেলতে আসছি। আমরা নিজেরাই হ্যান্ড স্যানিটাইজ নিয়ে আসছি, মাস্ক নিয়ে আসছি। তবে আয়োজনকে সফল মানছে ফেডারেশন। মিলেছে তরুণ প্রতিভা, তাদের ঠিকঠাকভাবে প্রস্তুত করতে সার্ভিসেস দলগুলো থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। এই প্রতিযোগিতায় চলাকালীনই প্রায় 30 জনের মতো প্রতিযোগী তারা বিভিন্ন সংস্থায় চুক্তিবদ্ধ অথবা নিয়োগ পাওয়ার জন্য আলোচনা হয়েছে। এটা আমাদের আরেকটা বড় প্রাপ্তি। যুবদের যে প্রত্যাশা যে তারা আগামী দিন
কেউ ইসমাইল, কেউ জহিরান, কেউ হাসান মিয়া হতে চায়, বা বাংলাদেশে বাইরে গিয়ে তারাও কিছু আনতে চায়। আমি মনে করি এটা এক ধাপ আগালো এই মিটের মাধ্যমে। 11 সেকেন্ডে দৌড় শেষ করে বালক বিভাগে দ্রুততম স্বপন চৌধুরী, আর বালিকা বিভাগে শ্রেষ্ঠত্ব রেখা আক্তারের। আমার বড় ভাই ইকবাল ভাই, বারেক ভাই, ওরা আমার 15 দিন মাত্র কোচ করাইছে। আমি খেলতাম অন্যটা, পরে আমার 15 দিন কোচ করেছে। 15 দিনের ভিতরে আমি ইনশাল্লাহ এরকম করতে পারছি। বাসায় করোনার কারণে সেরকম মাঠে আসতে পারিনি। মানে এরকম গেম যখন হবে তখন 1 মাস আগে একটু ট্রেনিং করছিলাম। জুনিয়রদের পর জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সের সিনিয়র টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা ফেডারেশনের। তবে ছেঁড়া আর ফাটল ধরা ট্র্যাকে সর্বোচ্চ পর্যায়ের আয়োজন কতটুকু সফল হবে সে প্রশ্ন থেকেই যায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে এমপি পাপুলের বিরুদ্ধে করা মামলার রায় আগামী 28 জানুয়ারি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার কুয়েতের অপরাধ আদালতের বিচারক আব্দুল্লাহ আল ওসমান মামলার রায় ঘোষণার এ তারিখ ঠিক করেন বলে জানিয়েছে দেশটির দৈনিক আল কাবাস। গত সপ্তাহে কুয়েতের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অপরাধ অনুযায়ী পাপুলের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। কুয়েত কর্তৃপক্ষ এরই মধ্যে ওই দেশটিতে পাপুলের ব্যাংক হিসাব জব্দ করেছে। গত 7 জুন মানব পাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। গত 17 সেপ্টেম্বর কুয়েতের অপরাধ আদালতে পাপুলের বিচার শুরু হয়। সেদিন জামিন আবেদন নাকচ করে পাপুলকে কারাগারে পাঠিয়ে 1 অক্টোবর অভিযোগ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছিল আদালত। কানাডায় পাটজাত পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানীতে এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশের সনদ প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। এদিকে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ট বলছে, কানাডার বাজার ধরতে প্রয়োজন দেশীয় পাটজাত পণ্যের প্রচার। করোনার এই মহামারীতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ থাকলেও রপ্তানি বেড়েছে পাট ও পাটজাত পণ্যের। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত এ খাতের রপ্তানি 43 কোটি 87 লাখ ডলার এবং প্রায় 40%। সুদান, তুরস্ক সহ বিশ্বের প্রায় 100টি দেশে রপ্তানি হচ্ছে দেশের পাট ও পাটজাত পণ্য। এ খাতে সবচেয়ে বড় রপ্তানি বাজার মধ্যপ্রাচ্য, আর কানাডায় রপ্তানি 1%-এরও কম। পাটজাত পণ্যের চাহিদা কম থাকায় দেশটিতে রপ্তানি কম বলছেন ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি কানাডার একটি রাজ্যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে করে দেশটিতে পাটজাত পণ্যের রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ আর্জেন্টাইন মহাতারকা মারাদোনার বিদায়ে এখনও অশ্রুসিক্ত বিশ্ব ক্রীড়াঙ্গন। মারাদোনার প্রিয় 2 ক্লাব বোকা জুনিয়র্স আর বার্সেলোনা শ্রদ্ধা জানিয়েছে তাদের লেজেন্ডকে। আর মারাদোনা নেই এটা মেনেই নিতে পারছে না ইতালির নেপলস শহরের মানুষ, কারণ নাপোলি আর মারাদোনা ছিল একে অপরের সমর্থক। মারাদোনা মারা গেছেন 3 দিন হলো, শেষকৃত্য হয়ে গেছে, কিন্তু ভক্তদের মনে মারাদোনার অবস্থান চিরন্তন। এই যে মাথা নিচু করে অশ্রুসিক্ত মেসি, এই মুহূর্তে তার পরিচয় শুধুই একজন মারাদোনা ভক্ত। একই অবস্থা পিকে, গ্রিজম্যানদেরও। 1 মিনিট নীরবতাও তাদের শোক পুরোপুরি তুলে ধরতে যথেষ্ট নয়। কালে কালে কত মহাতারকা পেয়েছে বার্সেলোনা, কিন্তু ন্যু ক্যাম্পে মারাদোনার পদধূলি ছিল বিশেষ কিছু। ফ্রি ট্রান্সফারে এসে মাত্র 2 বছর কাতালান ক্লাবে খেলেছেন আর্জেন্টাইন তারকা। এরপর নাপোলিতে গিয়ে হয়েছেন রূপকথার নায়ক। মারাদোনার সঙ্গে আজন্ম প্রেম নাপোলির। নেপলস শহর পুরোটাই এখন মারাদোনাময়। ফুটবল মানচিত্রে নাপোলির যা কিছু সাফল্য তা ওই মারাদোনার কল্যাণে। অর্থের পেছনে না ছুটে নিচের সারির দলটিকে বিশ্বমানের কাতারে আনাতেই আনন্দ খুঁজেছেন মারাদোনা। জিতিয়েছেন সেরিয়া, কোপা ইতালিয়া আর ইউএফা কাপ। মারাদোনা আমাদের কাছে সবকিছু, আমাদের আবেগ, ভালোবাসা জড়িয়ে আছেন তিনি। তার মতো আর কেউ কখনো আসবে না। মারাদোনা আমাদের প্রতীক। তার কিছু সমস্যা ছিল, কিন্তু সেসব মুখ্য নয়। তিনি আমাদের যে আবেগ, আনন্দ আর সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন, সেজন্য চিরদিন হৃদয়ে থাকবেন। মারাদোনাকে ঘিরে শোকের মাতম চলবে। মারাদোনা মানেই নেপলস। মারাদোনার প্রাণের ক্লাব বোকা জুনিয়র্সও নীরবতার মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। কেরিয়ার শুরুর লগ্নে বোকা জুনিয়র্সে মারাদোনার উত্থান, আবার পেশাদার ফুটবলের শেষটাও এখানেই। সর্বকালের সেরা ফুটবলারের বিদায় মেনে নিতে পারছেন না হালের 2 সেরা কোচ জিদান ও ক্লপ। কেউ পেলে, ক্রুইফ কিংবা মেসি, রোনালদোকে নিয়ে আলোচনা করে, এরা সবাই গ্রেট, কিন্তু মারাদোনা খুব বিশেষ একজন। ফুটবলে তার তুলনা চলে না। তার এই বিদায় খুব দুঃখের।
খেলোয়াড়ী জীবনে মারাডোনার সঙ্গে আমার একবারই সাক্ষাৎ হয়। মনে হচ্ছিল আমি কোনো পোপের সঙ্গে দেখা করতে এসেছি। ফুটবল মারাডোনাকে মিস করবে, আমিও খুব মিস করব তাকে। কোটি ভক্তকে অশ্রুসিক্ত করে নিজ শহরে সমাহিত করা হয়েছে মারাদোনাকে। ফুটবল কিংবদন্তির চিরবিদায়ের শোক এখনও বহমান। আর্জেন্টাইন কংগ্রেসও বিশেষভাবে স্মরণ করেছে তাদের মহানায়ককে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।